প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ অধ্যায়ের আজকের এই ক্লাসে আমরা শিখব তাপমাত্রা কিভাবে মাপতে হয়, তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে জানব এবং সেই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক জানব। তো প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের প্রথমে যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে তাপমাত্রা কেন মাপতে হবে। তাপমাত্রা কেন মাপতে হবে? তো দেখো, তাপমাত্রা একটা রাশি, এটা মাপতে হবে, এটা না মাপলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তাপমাত্রা এমন একটা রাশি যেটা আমরা অনুভব করতে পারি। ঠান্ডা, গরম এটা আমরা অনুভব করতে পারি, কিন্তু অনুভব করেই আমরা বলতে পারি এটা ঠান্ডা, এটা গরম। আমরা জানি গরম বস্তুর তাপমাত্রা বেশি হয়, ঠান্ডা বস্তুর তাপমাত্রা কম হয়, এটা ঠিক আছে, এবং আমরা অনুভব করে বলতে পারবো কোনটা ঠান্ডা কোনটা গরম। তারপরেও কেন আমাদের তাপমাত্রা মাপতে হবে? কারণ আমাদের এই অনুভূতি মাঝে মাঝে আমাদেরকে ধোঁকা দেয়, এবং এটা হতে পারে যে একই তাপমাত্রায় থাকা বিভিন্ন বস্তুর মধ্যে কোনোটা ঠান্ডা কোনোটা গরম লাগছে, এরকম হতে পারে মাঝে মাঝে। একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা পার্কে ঘুরতে গেছো গরমের দিন, যে দেখলা যে দুইটা বেঞ্চ আছে বসার, একটা লোহার একটা কাঠের। দেখো, ওই দুইটা বেঞ্চ কিন্তু একই পরিবেশে অনেকক্ষণ ধরে আছে। দুইটা বস্তু যখন একই পরিবেশে অনেকক্ষণ ধরে থাকে তখন তারা কিন্তু একই তাপমাত্রায় থাকে, অর্থাৎ ওই কাঠের বেঞ্চ আর ওই লোহার বেঞ্চের তাপমাত্রা কিন্তু সমান। কিন্তু তুমি কাঠের বেঞ্চে হাত দিলে দেখবা ওটা বেশি গরম না, কিন্তু লোহার বেঞ্চে হাত দিয়ে দেখবা ওটা অনেক গরম। তাহলে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো কাঠের এবং লোহা একই পরিবেশে ছিল, তাদের তাপমাত্রা সমান, কিন্তু তুমি অনুভব করে দেখলে একটা একটু বেশি গরম একটা কম গরম। তাহলে এখানে আমাদের অনুভূতি কিন্তু আমাদেরকে ধোঁকা দিল। তাহলে এক্স্যাক্টলি তাপমাত্রা কত এটা কিন্তু অনুভব করে সবসময় বোঝা যাবে না, এই জন্য তাপমাত্রা মাপতে হবে। এখন তাপমাত্রা মাপতে গেলে সমস্যা হচ্ছে, তাপমাত্রা নামক এই রাশিটা তো চোখে দেখা যায় না যে সরাসরি দেখে আমি বলে দেব, বা এটা তো দৈর্ঘ্যের মতন কোনো রাশি না যে একটা ফিতা দিয়ে মাপবো, বা এটা তো কোনো ভর না যে দাঁড়িপাল্লায় মাপবো, তাই না? এটা এমন একটা রাশি যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, যার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি, শুধু চোখে দেখতে পাই না। তাহলে আমরা তাপমাত্রা মাপার জন্য কি করব? তাপমাত্রা মাপার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হলো, দেখো তাপমাত্রার প্রভাবে মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে বা তাপমাত্রা হ্রাসের ফলে কোনো বস্তুর বিভিন্ন রকম ধর্ম চেঞ্জ হতে পারে। তাপমাত্রার প্রভাবে বস্তুর বিভিন্ন রকম ধর্ম চেঞ্জ হতে পারে। কঠিন বস্তুর দৈর্ঘ্য চেঞ্জ হয়, ক্ষেত্রফল চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হয়, তরল পদার্থের আয়তন চেঞ্জ হয়, পরিবাহকের রোধ নামক একটা ধর্ম আছে যেটা চেঞ্জ হয়, গ্যাসের চাপ আছে এটা চেঞ্জ হয়, গ্যাসের আয়তন আছে এটা চেঞ্জ হয়। তাপমাত্রার প্রভাবে বিভিন্ন রকম বস্তুর ধর্মর চেঞ্জ হতে পারে। তো আমরা কি করব? তাপমাত্রা মাপার জন্য এই যে বিভিন্ন রকম যে ধর্মটা চেঞ্জ হয়, ধর্ম মানে আমি বোঝাচ্ছি, ধরো পদার্থের ধর্ম মানে দৈর্ঘ্য, আয়তন, চাপ, রোধ ইত্যাদি। এই যে ধর্মগুলো চেঞ্জ হয়, আমরা ওই ধর্মগুলোর পরিবর্তন দেখে আমরা আমাদের তাপমাত্রাটা বলে দেব, ঠিক আছে? তো সেই ধর্মগুলোকে বলা হয় পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম, যে ধর্মগুলো তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয় পদার্থের, সেগুলোকে আমরা বলি তাপমাত্রিক ধর্ম। একটু বুঝাই বলি, তারপর সংজ্ঞা লিখে দিচ্ছি। একটা পারদ থার্মোমিটার, জ্বর মাপার যে থার্মোমিটার, দেখো ওই থার্মোমিটারে আমরা কি তাপমাত্রা দেখতে পাই? যারা থার্মোমিটার ব্যবহার করছো তারা জানো, আমরা কিন্তু ওই থার্মোমিটারের তাপমাত্রা দেখি না। আমরা কি দেখি? আমরা দেখি পারদ কোন পর্যন্ত উঠলো। আমরা একটা চিকন নলের মধ্যে পারদ নিছি, এবার ওই থার্মোমিটারটাকে আমরা যখন কোনো বস্তুর সংস্পর্শে আনছি তখন তাপের আদান প্রদান করে ওই পারদ একটা লেভেলে উঠে যাচ্ছে,
এবং এই পারদের হাইটটা দেখে পারদ কত দূর পর্যন্ত উঠছে সেটা দেখে আমরা তাপমাত্রা ঠিক করছি। তার মানে আমরা কিন্তু এখানে তাপমাত্রা দেখছি না, আমরা দেখছি পারদের হাইট, পারদের লেভেলটা দেখছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা পারদের দৈর্ঘ্যের প্রসারণ দেখে, যদিও পারদের আয়তনের প্রসারণ হয় কিন্তু কাঁচনলের মধ্যে তো পারদ একদিকেই উঠে, দৈর্ঘ্য বরাবর উঠে, তা আমরা পারদের দৈর্ঘ্যের প্রসারণ দেখে তাপমাত্রা নির্ণয় করি। তাহলে পদার্থের তাপমাত্রিক ধর্ম এই জিনিসটার সংজ্ঞা কি হবে? সংজ্ঞাটা হবে পদার্থের তাপমাত্রিক ধর্ম সংজ্ঞা হবে কি দেখো, থার্মোমিটারে ব্যবহৃত পদার্থের, যে কোনো থার্মোমিটারে কোনো না কোনো পদার্থ ইউজ করা হয়, গ্যাস, পরিবাহক, পারদ, যে কোনো পদার্থ ইউজ হয়। তার থার্মোমিটারে ব্যবহৃত পদার্থের যে ধর্মের পরিবর্তন, যে পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। ওকে, থার্মোমিটারে ব্যবহৃত পদার্থ, থার্মোমিটারের মধ্যে আমরা যে পদার্থটা ব্যবহার করছি সেটা গ্যাস হতে পারে, পরিবাহক হতে পারে, যে কোনো তরল পদার্থ হতে পারে। থার্মোমিটারে ব্যবহৃত পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে আমরা বলি পদার্থের তাপমাত্রিক ধর্ম। ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, যে পদার্থটা ইউজ করা হচ্ছে ওই পদার্থকে বলে তাপমাত্রিক পদার্থ। তাহলে যে পদার্থের ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা হয় সেটা তাপমাত্রিক পদার্থ, আর যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা মাপা হয় সেটা তাপমাত্রিক ধর্ম। তাহলে পারদের মধ্যে আমরা থার্মোমিটারে, আমরা পারদ থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করছি, পারদ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আর পারদের দৈর্ঘ্য প্রসারণ দেখে আমরা তাপমাত্রা নির্ণয় করছি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণটা এখানে তাপমাত্রিক ধর্ম। কথা বোঝা গেছে? বিভিন্ন রকমের থার্মোমিটার আছে, যেমন গ্যাস থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার নামে একটা থার্মোমিটার আছে, বুঝছো? গ্যাস থার্মোমিটারে কিন্তু তাপমাত্রিক পদার্থ হিসাবে গ্যাস ব্যবহার করা হয় এবং এখানে তাপমাত্রিক ধর্ম হচ্ছে চাপ এবং আয়তন। আমরা এই চ্যাপ্টারের পরে যা দেখব যে তাপমাত্রার সাথে সাথে গ্যাসের চাপ এবং আয়তন চেঞ্জ হয়, তো ওই চাপ এবং আয়তনের পরিবর্তন লক্ষ্য করে কিন্তু তাপমাত্রা মাপা হয়। ওইখানে চাপ এবং আয়তনকে আমরা বলি তাপমাত্রিক পদার্থ, তাপমাত্রিক ধর্ম, আর গ্যাসটাকে আমরা বলি তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে? তাহলে তাপমাত্রিক পদার্থ কাকে বলে এখান থেকে পড়বা, এখান থেকে তোমরা এই জিনিসটা শুধু পড়বা, পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার দেখো কি বলছে, থার্মোমিটার। থার্মোমিটার কি? থার্মোমিটার হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটার একটা যন্ত্র যেটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। বলছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা মাপা যায় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটারকে অনেক সময় বলা হয় তাপমান যন্ত্র। কি বলে? তাপমান যন্ত্র। তাহলে যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা মাপি, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে আমরা বলবো থার্মোমিটার। ওকে, এখন থার্মোমিটার কিভাবে কাজ করে বা একটা থার্মোমিটার কিভাবে বানায়
তার একটা বেসিক ধারণা আমরা এই ক্লাসে নিব। দেখো, আমরা একটা পারদ থার্মোমিটারের বেসিক বিষয়টা দেখব, যে একটা পারদ থার্মোমিটার কিভাবে তৈরি হচ্ছে এবং সে কিভাবে তাপমাত্রা নির্ণয় করছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা যেটা করব, ধরো আমরা একটা কাঁচ নল নিলাম, খুব সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট একটা কাঁচ নল নিলাম। এই কাঁচ নলের মধ্যে আমরা একটু পারদ নিয়ে নিব, একটু পারদ নিলাম, কাঁচ নলের মধ্যে একটু পারদ নিলাম। এইবার এই পারদ সহ কাঁচ নলটাকে আমরা কি করব জানো, নিয়ে যে বরফ গলা পানির মধ্যে রেখে দিব। কার মধ্যে? বরফ গলা পানি, একদম বরফের মধ্যে, বরফ গলছে এরকম একটা সিচুয়েশানে এটা আমরা রেখে দিব। তাহলে বলো তো, বরফ গলা পানি আর এই যে কাঁচ নলের পারদের মধ্যে কোনটা বেশি গরম? অবশ্যই পারদ। তখন পারদ এবং পারদকে যখন তুমি নিয়ে যে বরফ গলা পানির মধ্যে রেখে দিবা, তখন পারদ এবং বরফ গলা পানির মধ্যে তাপ শক্তির আদান প্রদান হবে। তাপ শক্তির আদান প্রদান হতে হতে একটা সময় যে এই পারদের তাপমাত্রা আর বরফ গলা পানির তাপমাত্রা সমান হবে এবং পারদ একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। ধরো পারদটা তখন এই জায়গায় অবস্থান করছে, তখন এই জায়গায়, যে জায়গায় পারদ অবস্থান করবে, এখানে আমি একটা দাগ দিয়ে দিব, দিয়ে আমি এখানে লিখে দিব 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি বরফ গলা পানির তাপমাত্রাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, এখানে লিখে দিব 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা এই পারদ সহ কাঁচ নলটাকে নিয়ে যে ফুটন্ত পানির মধ্যে রেখে দেব। পানি ফুটছে, পানি বাষ্প হচ্ছে, পানি ফুটছে, এরকম একটা সিচুয়েশানে নিয়ে যে আমরা এই পারদ সহ কাঁচ নলটাকে রেখে দিব। এবার বলো তো, পারদ বেশি গরম না ফুটন্ত পানি বেশি গরম? অবশ্যই ফুটন্ত পানি। তাহলে ফুটন্ত পানির সাথে পারদের তাপশক্তির আদান প্রদান হতে থাকবে। হতে হতে একটা সময় পারদ আর ফুটন্ত পানি সেম টেম্পারেচারে, সেম তাপমাত্রায় চলে আসবে। এখন পারদ কিন্তু এবার তাপ গ্রহণ করছে ফুটন্ত পানির কাছ থেকে, অর্থাৎ পারদ কি করবে, প্রসারিত হয়ে নলের মধ্যে দিয়ে উপরে উঠে যাবে। উঠে ধরো এই জায়গায় এসে পারদ জমা হলো, পারদ এসে এইখানে থাকলো। তখন আমরা কি করব, এই জায়গায় কাঁচ নলের গায়ে একটা দাগ দিব, দিয়ে লিখে দিব এটা 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন দেখো 0 থেকে 100-র মধ্যে এরকম করে 100টা দাগ দেওয়া যাবে না, 1 2 3 4 করে ধরো এরকম করে আমরা এরকম করে কয়টা দাগ দিতে পারবো? কাঁচ নলের গায়ে এরকম দাগ কেটে দেবো সমান সমান দৈর্ঘ্যে, সমান সমান ব্যবধানে এরকম 100টা দাগ আমরা টেনে দেব। তাহলে প্রত্যেকটা দাগের কিন্তু একটা করে মান আছে। ধরো 0 থেকে শুরু হলো, 1 2 3 4 5 6 করে, ধরো এটা 50 50 51 52 53 করে ধরো 100, তাই না? 10 20 30 করে আমরা এইভাবে দাগ দিয়ে দিলাম, দিয়ে কাচের গায়ে লিখে দিলাম 1 2 3 4 করে 1 থেকে 100 পর্যন্ত লিখে দিলাম। হয়ে গেল থার্মোমিটার। এইটাকে এখন এই কাঁচ নলটাকেই তুমি যদি নিয়ে এসে তোমার ঘরের মধ্যে রেখে দাও, ঘরের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ পরে তুমি দেখলা যে পারদ এই জায়গায় অবস্থান করছে, এইখানে পারদ অবস্থান করছে, এবং তুমি দেখলা যে এখানে যেখানে পারদ অবস্থান করছে ওই জায়গাটাতে কাঁচ নলের গায়ে লেখা আছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি ধরবো? আমরা ধরবো যে ঘরের তাপমাত্রা এখন 28 ডিগ্রি সেলসিয়াস। কিংবা ধরো যে খুব গরমের মধ্যে তুমি এই থার্মোমিটারটাকে, এই যন্ত্রটাকে নিয়ে যে তুমি বাইরে রেখে দিলা, প্রচণ্ড গরম পড়ছে, বাইরে রেখে দিলা, তুমি দেখলা যে পারদটা এইখানে অবস্থান করছে, এইখানে, এবং খেয়াল করে দেখলে যে পারদ যেখানে অবস্থান করছে ওখানে কাঁচ নলের গায়ে লেখা আছে 41 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিনের ওইখানের তাপমাত্রা কত? 41 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যন্ত্রটাকে তুমি যার তাপমাত্রা মাপতে চাও সেখানে নিয়ে যে কিছুক্ষণ রেখে দিবা, রেখে দেওয়ার পর দেখবা পারদটা কোথায় আছে, পারদ যেখানে অবস্থান করছে ওই বরাবর কাঁচ নলের গায়ে কত লেখা আছে, ওইটাই ওই দিনের তাপমাত্রা। তাহলে এটা খুবই সহজে কিন্তু একটা থার্মোমিটার বানানো যেতে পারে, কিন্তু এটা খুব সূক্ষ্ম জিনিস, তো বাসায় বানাতে গেলে অনেক ত্রুটি থেকে যাবে, এই জন্য এগুলো ইন্ডাস্ট্রিতে
খুব স্বয়ংক্রিয়ভাবে জিনিসগুলো তৈরি করা হয়। কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে থার্মোমিটার তৈরির একটা বেসিক একটা বর্ণনা আর কি। তো সবাই আশা করি কিভাবে থার্মোমিটার তৈরি হয়, কিভাবে একটা পারদ থার্মোমিটার তৈরি হয় এটা বুঝতে পারছো। আর থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়? থার্মোমিটারে পারদ এই জন্য ব্যবহার করা হয় যে পারদ অনেক উচ্চ তাপমাত্রাতেও বাষ্প হয় না। তুমি যদি সাধারণ এমন কোনো তরল ধরো নিলা যেটা 70 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয়ে গেল, তো বাষ্প হয়ে গেলে তুমি তো ওকে দেখতে পাবা না যে ও কোথায় অবস্থান করছে। তাহলে এমন কোনো তরল নেওয়া যাবে না যার স্ফুটনাঙ্ক কম। পারদ এমন একটা তরল যেটাকে অনেক উচ্চ তাপমাত্রাতেও এটা বাষ্প হয় না, যার কারণে এটা ব্যবহার করলে অনেক উচ্চ তাপমাত্রা পর্যন্ত মাপা সম্ভব। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে এই যে আমি বললাম যে আজকের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, ধরো আজকের তাপমাত্রা ছিল ধরো 32 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তা আজকের তাপমাত্রা কেন 32 ডিগ্রি সেলসিয়াস? এটা যদি বলা হয় যে কেন 32, এই মানটা কেন 32 হলো, তাহলে আমাদের বলতে হবে যে কারণ বরফ গলা পানির তাপমাত্রাকে আমরা ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফুটন্ত পানিকে আমরা ধরে নিছি 100 ডিগ্রি সেলসিয়াস। তো বরফ গলা পানি আর ফুটন্ত পানির সাথে কম্পেয়ার করে আজকের তাপমাত্রাটা 32 হয়েছে। অর্থাৎ আজকের তাপমাত্রা বরফ গলা পানির চাইতে বেশি আর ফুটন্ত পানির চাইতে কম। যেহেতু বরফ গলা পানির চাইতে আজকের তাপমাত্রা বেশি, অর্থাৎ তাপমাত্রাটা 0-র বড় হবে, আর যেহেতু ফুটন্ত পানির চাইতে আজকের তাপমাত্রা কম, তাহলে সেটা 100-র চাইতে কম হবে। আমরা এই মানটা 32 কেন পাইছি? কারণ বরফ গলা পানির তাপমাত্রাকে আমরা ধরছি 0 আর বাষ্পের তাপমাত্রাকে ধরছি আমরা 100। যদি ধরো তুমি বরফ গলা পানির তাপমাত্রা ধরে নিলা 1000 ডিগ্রি সেলসিয়াস, ধরো সেলসিয়াস বলা যাবে না, ধরো আমাদের মতো করে একটা ইউনিট আমরা লিখলাম, ধরো বরফ গলা পানির তাপমাত্রা 1000 ডিগ্রি ফিজিক্স ক্লিনিক, ঠিক আছে, 1000 ডিগ্রি ফিজিক্স ক্লিনিক, এবং বাষ্পের তাপমাত্রা 3000 ডিগ্রি ফিজিক্স ক্লিনিক। আমাদের মতো করে আমরা একটা ইউনিট বানাচ্ছি ধরো, তাহলে কি হবে? তাহলে আজকের তাপমাত্রা কিন্তু 1000 এবং 3000-এর মধ্যে কোনো একটা মান হবে। যেহেতু বরফ গলা পানির তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে 0 আর বাষ্পের তাপমাত্রাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে, তাই আজকের এই দুটোর সাথে কম্পেয়ার করে কিন্তু আজকের মানটা 32 হয়েছে। ঠিক আছে, আর অন্যান্য স্কেলে কিন্তু এই মানটা 32 হবে না, অন্য কিছু হবে। আমার কথা বুঝতে পারছো? তো এই জন্যে তাপমাত্রা যখন মাপতে হবে তখন কারো সাপেক্ষে মাপতে হবে, কোনো ফিক্সড পয়েন্ট আগে ধরে নিতে হবে। যেমন আমরা এখানে বরফ গলা পানিকে ধরে নিচ্ছি 0, বাষ্পকে ধরে নিচ্ছি 100, এরকম কোনো ফিক্সড কোনো কিছু টেম্পারেচার ফিক্সড ধরে নিয়ে তার সাথে কম্পেয়ার করে তাপমাত্রা মাপতে হবে। তো এর জন্য আমাদের এখানে দেখো কয়েকটা জিনিস পড়তে হবে, এটা একটু খেয়াল করো। এখানে কি বলছে? বলছে স্থিরাঙ্ক কি, ফিক্সড পয়েন্ট কি। বলছে দেখো, যে কোনো থার্মোমিটারের তাপমাত্রার স্কেল নির্ধারণ করার জন্য এক বা একাধিক সুনির্দিষ্ট তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা হিসাবে ধরে নিতে হয়। স্কেল নির্ধারণ করার জন্য বা তাপমাত্রা মাপার জন্য, তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য এক বা একাধিক সুনির্দিষ্ট তাপমাত্রাকে প্রমাণ হিসাবে ধরে নিতে হবে, স্ট্যান্ডার্ড, তার সাথে কম্পেয়ার করে সব জিনিসের তাপমাত্রা মাপতে হবে। তো যে তাপমাত্রাগুলোকে আমরা প্রমাণ তাপমাত্রা হিসেবে ধরে নিব, এই সুনির্দিষ্ট তাপমাত্রাগুলোকে আমরা বলবো স্থিরাঙ্ক। যেমন বরফের তাপমাত্রা, বরফ গলা পানির তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, এইটা একটা স্থিরাঙ্ক। যেমন এখানে একটা কথা বলছে দেখো, স্থিরাঙ্ক এখানে আমরা দুই প্রকার পাচ্ছি। এক হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বয়লিং পয়েন্ট, নিম্ন স্থিরাঙ্ক বা আইস পয়েন্ট। একটু ভালোভাবে খেয়াল করো, এই সংজ্ঞা দুটো পড়তে হবে। কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি বলছে দেখো, যে তাপমাত্রায় প্রমাণ চাপে, প্রমাণ চাপ মানে কত চাপ? 1 অ্যাটমসফিয়ার, বিশুদ্ধ পানীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে। সহজভাবে বলি, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি এবং বাষ্প একই সঙ্গে অবস্থান করে, অর্থাৎ পানি বাষ্প হতে শুরু করে। পানি যখন বাষ্প হতে শুরু করছে তখন কিন্তু সব পানি বাষ্প হয়নি, কিছু পানি আছে, কিছু পানি বাষ্প হয়ে গেছে। তার মানে পানি এবং বাষ্প একই সঙ্গে অবস্থান করছে। যে তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তার মানে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি বাষ্প হতে শুরু করে, যে তাপমাত্রায়, সেটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বয়লিং পয়েন্ট।
যেমন পানির বয়লিং পয়েন্টকে বলা হয় সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস। আরও অনেক স্কেল আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আসে নিম্ন স্থিরাঙ্ক। এটা একটু আমি বলি, দেখো বলছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে। তার মানে কি? তার মানে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, বরফ গলতে যখন শুরু করে তখন কিন্তু সব বরফ গলেনি, কিছু বরফ গলে গেছে, কিছু বরফ আছে। তার মানে বরফ আর পানি একই সঙ্গে অবস্থান করছে। তাহলে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ এবং পানি একই সঙ্গে অবস্থান করে, অর্থাৎ বরফ গলতে শুরু করছে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক। যেমন বরফের ক্ষেত্রে এই তাপমাত্রাটাকে বলা হয় সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটা নিম্ন স্থিরাঙ্ক, যে তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে সেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অবশ্যই শর্ত আছে, প্রমাণ চাপে। সংজ্ঞা এখানে যেটা লিখে দেওয়া আছে এটাই পরীক্ষার খাতায় সবাই লিখবা, ঠিক আছে? তো আসো, বলছে বিভিন্ন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক। বিভিন্ন স্কেল বলতে আমরা এখানে অনেক স্কেল আছে, আমরা এখানে 3টা স্কেলের সাথে পরিচিত হব। স্কেলের নাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। তো একটা স্কেল আছে, স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস। স্কেলটাকে তুমি না একক হিসেবে ধরতে পারো, যে বিভিন্ন স্কেল মানে বিভিন্ন একক। বিজ্ঞানী সেলসিয়াস নামক একজন বিজ্ঞানী স্কেলটা তৈরি করছে। আর একটা স্কেল আছে ফারেনহাইট স্কেল। এই শব্দের সাথে তোমরা পরিচিত, মনে করে দেখো আমরা জ্বর মাপি কিন্তু এই এককে, ফারেনহাইট স্কেলে। আর একটা একক স্কেল আছে, এটা কেলভিন স্কেল। তো বিষয়টা কেমন একটু ভেঙে বলি। ধরো ফুটন্ত পানি বাষ্প হচ্ছে, এরকম পানি, ধরো এই পানির মধ্যে সেলসিয়াস হাত দিয়ে তার যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটাকে সে মানে প্রকাশ করছে। ধরো ফুটন্ত পানির মধ্যে সেলসিয়াস হাত দিয়ে তার খুব গরম লাগছে, তার মনে হয়েছে এটা খুবই গরম, এটাকে একটা মানে প্রকাশ করা দরকার, একটা মান দেওয়া দরকার। তখন সে বলছে যে আমি এই ফুটন্ত পানির তাপমাত্রাকে 100 বললাম। ফুটন্ত পানির তাপমাত্রা আজ থেকে 100 এবং এককটা হবে তার নাম অনুযায়ী সেলসিয়াস। কিন্তু ওই একই জিনিস, ওই ফুটন্ত পানি যখন ফারেনহাইটের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফারেনহাইট ওই পানির মধ্যে হাত দিছে, ওর ওই একই অনুভূতি হয়েছে, ওরও প্রচণ্ড গরম লাগছে। কিন্তু ও যখন এটাকে মানে প্রকাশ করছে তখন ও বলছে যে না 100 না, আমি বললাম এটা 212। তাহলে ফারেনহাইটের মতে ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস আর 212 ডিগ্রি ফারেনহাইট কিন্তু একই জিনিস, মান কিন্তু আলাদা হলেও এদের তাৎপর্য কিন্তু এক। এবং ওই ফুটন্ত পানি তাপমাত্রা কত হবে এটা কেলভিন কত বলছে? কেলভিন বলছে 373 কেলভিন। তবে এটা কিন্তু ইচ্ছা মতো ধরে নেওয়া মান না, এটা তাপমাত্রার পরম মান, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এসআই একক মান। ইন্টারন্যাশনাল সিস্টেমে তাপমাত্রার একককে আমরা বলবো কেলভিন একক। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে ফুটন্ত পানির তাপমাত্রা এসআই এককে কত? 373 কেলভিন। এবার বরফ গলা পানি নিয়ে যখন সেলসিয়াসের কাছে যাওয়া হয়েছে, সেলসিয়াস বরফ গলা পানিতে হাত দিয়ে ওর খুব ঠান্ডা লাগছে, ওকে বলা হয়েছে যে এটা মানে প্রকাশ করতে হবে, তখন ও বলছে যে এটা তো অনেক কম, তাহলে এটাকে আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস। ওই একই ঠান্ডা পানি যখন ফারেনহাইটের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফারেনহাইটেরও খুব ঠান্ডা লাগছে, কিন্তু সে এটাকে বলছে 32 ডিগ্রি ফারেনহাইট। এবং কেলভিন এসআই এককে, কেলভিনের অনুযায়ী এই বরফ গলা পানির তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এখান থেকে কী বুঝলাম আমরা বুঝলাম যে সেলসিয়াস স্কেল অনুযায়ী তুমি যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মাপো,
তাহলে বরফ গলা পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপতে চাও তাহলে তোমাকে ধরতে হবে বরফ গলা পানির তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট আর ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। আর যদি কেলভিন এককে তুমি তাপমাত্রা মাপতে চাও তাহলে বরফ গলা পানির তাপমাত্রা ধরতে হবে 273 কেলভিন আর ফুটন্ত পানির তাপমাত্রা ধরতে হবে 373 কেলভিন। এই 273 কেলভিনও কিন্তু পরম মান, তাপমাত্রার মান হিসাবে ব্যবহার হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই 3টা স্কেলের সাথে আমরা এসএসসি লেভেলে পরিচিত হব। আরও 2টা স্কেল আছে, সেটা আমি একটু লিখে দিই। একটা স্কেল হচ্ছে র্যাঙ্কিং স্কেল, এটা তোমাদের লাগবে না, বুঝছো? আর একটা স্কেল হচ্ছে রোমার স্কেল। র্যাঙ্কিং স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিগ্রি র্যাঙ্কিং, আর ভুল বলছি, এটা তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 ডিগ্রি র্যাঙ্কিং, আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিগ্রি র্যাঙ্কিং। আর রোমারের অনুযায়ী রোমার স্কেলে ও নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ বরফ গলা পানির তাপমাত্রাকে ধরছে 0 ডিগ্রি রোমার আর ফুটন্ত পানির তাপমাত্রাকে ধরছে 80 ডিগ্রি রোমার। এই 2টা আমাদের লাগবে না, বুঝছো? এখন লাগবে না। এই 2টা ইন্টারমিডিয়েটেও কম লাগে, এই 3টা সবচেয়ে বেশি লাগে, ঠিক আছে? তো এই 3টা মনে রাখবা, এই মানগুলো কিন্তু মনে রাখবা। ফারেনহাইট স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রা কত? 212 ডিগ্রি ফারেনহাইট। বরফ গলা পানির তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের অনুযায়ী ফুটন্ত পানির তাপমাত্রা কত? 373 কেলভিন। বরফ গলা পানির তাপমাত্রা কত? 273 কেলভিন। মনে রাখতে হবে। এইবার আমরা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক পড়ব। আমরা কিন্তু 3টা স্কেলের সাথে পরিচিত হলাম, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট। এবার আমরা যেটা পড়ব যে এদের মধ্যে সম্পর্কটা কী, অর্থাৎ সেলসিয়াসকে আমি কীভাবে ফারেনহাইটে কনভার্ট করব, ফারেনহাইটকে কীভাবে কেলভিনে কনভার্ট করব, সেলসিয়াসকে কীভাবে কেলভিনে কনভার্ট করব, এটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমে দেখো সম্পর্কটা আমরা ডেভেলপ করতে চাই। একটা কাঁচনল নিলাম, কাঁচনল নেব আমরা 3টা। কাঁচনল নিলাম। আচ্ছা, কাঁচনল খুব বাজে হয়েছে, তার জন্য মাপ চাচ্ছি। 3টা কাঁচনলের মধ্যে আমরা সমপরিমাণ পারদ নিব। এটার মধ্যে যতটুকু পারদ নিব, এটার মধ্যেও ততটুকুই পারদ নিব, এটার মধ্যেও আমরা ততটুকুই পারদ নিব, ঠিক আছে? তো একটা কাঁচনলকে আমরা সেলসিয়াসের জন্য বরাদ্দ করে দিই। এই কাঁচনলটাকে আমরা সেলসিয়াসের জন্য নিলাম, এইটাকে নিলাম আমরা ফারেনহাইটের জন্য, এটাকে নিলাম কেলভিনের জন্য, ঠিক আছে? দেখো এই 3টা কাঁচনলকেই আমরা এবার একসাথে নিয়ে যে বরফ গলা পানির মধ্যে রেখে দিব। বরফ গলা পানির সাথে এই পারদগুলোর তাপের আদান প্রদান হবে এবং একটা পর্যায়ে এই পারদগুলোর তাপমাত্রা বরফ গলা পানির সমান হবে এবং প্রত্যেকটা কাঁচনলেই পারদ একটা লেভেলে অবস্থান করবে। ধরো এই কাঁচনলের পারদের এখানে অবস্থান করবে, এই কাঁচনলে এখানে অবস্থান করবে, এই কাঁচনলে, 3টা একই লেভেলে অবস্থান করবে। কিন্তু সেলসিয়াস এই লেভেলটার গায়ে কত লিখবে? সেলসিয়াস অনুযায়ী কিন্তু বরফ গলা পানি 0 ডিগ্রি সেলসিয়াস হবে, ফারেনহাইটের মতে কিন্তু এটা 32 ডিগ্রি ফারেনহাইট হবে, আর কেলভিনের মতে এটা 273 কেলভিন হবে। একটা জিনিস খেয়াল করবা, সেলসিয়াসে আমি কিন্তু ডিগ্রি লিখছি, 32-এ দেখো আমি ডিগ্রি লিখছি ফারেনহাইটে, কিন্তু কেলভিনে কিন্তু ডিগ্রি লেখা যাবে না, এটা কিন্তু তাপমাত্রার মান হিসাবে ব্যবহার হয়। এইবার আমি কি করব, এই 3টা কাঁচনলকে একসাথে ফুটন্ত পানির মধ্যে রেখে দিব, 3টাকেই ফুটন্ত পানিতে রেখে দিব। তাহলে 3টা কাঁচনলের পারদের সাথেই ফুটন্ত পানির তাপের আদান প্রদান হয়ে পারদ উষ্ণ হয়ে যাবে, পারদ তাপের ফলে প্রসারিত হবে, প্রসারিত হয়ে 3টা কাঁচনলেই পারদ একই লেভেলে উঠে যাবে। ধরো এই কাঁচনলের পারদ যদি এই লেভেলে উঠে যায় তাহলে এই কাঁচনলেও এখানে উঠবে, এই কাঁচনলেও এখানে উঠবে, একই লেভেলে কিন্তু উঠবে। কিন্তু সেলসিয়াস এইখানে দাগ দিয়ে কত বলবে?
সেলসিয়াসের মতো এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের মতো এটা কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনের মতো এটা কিন্তু 373 কেলভিন। পারদ একই লেভেলে অবস্থান করছে কিন্তু মানগুলো স্কেল অনুযায়ী কিন্তু আলাদা। এইবার যেটা করব সেটা হচ্ছে তিনটা কাঁচনলকেই আমরা এবার একটা নির্দিষ্ট কমন জায়গায় রেখে দিব। ধরো তোমার ঘরের মধ্যে রেখে দিলাম, তিনটা কাঁচনলকে একটা ঘরের মধ্যে রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর কি হবে, তিনটা কাঁচনলেরই পারদের অবস্থান চেঞ্জ হবে হয়ে, বলো তো এবার তিনটা কাঁচনলকে যদি আমি তোমার ঘরের মধ্যে রেখে দেই তাহলে তিনটা কাঁচনলের পারদের অবস্থান একই লেভেলে থাকবে না ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে? অবশ্যই একই লেভেলে থাকবে, কারণ একই তাপমাত্রায় থাকলে পারদ একই লেভেলে থাকবে। তো ধরো তোমার ঘরের মধ্যে যখন তিনটা কাঁচনলকে রাখা হয়েছে তখন এই কাঁচনলের পারদ এখানে, এই কাঁচনলের পারদ এখানে, এই কাঁচনলের পারদ এখানে দেখা যাচ্ছে। তিনটা কাঁচনলের পারদই একই লেভেলে আছে। কিন্তু বলো তো এ যদি যে তাপমাত্রা নির্দেশ করবে, ধরো এ এখন সি তাপমাত্রা নির্দেশ করছে সি, তাহলে ফারেনহাইটের স্কেল কি সি নির্দেশ করবে না এফ নির্দেশ করবে? এফ। কেলভিনেরটা কে নির্দেশ করবে? বলো তো এই সি, এফ এবং কে এই মানগুলো কি সমান হবে? মানগুলো কিন্তু সমান হবে না। পারদ একই লেভেলে অবস্থান করলেও মান সমান হবে না, কারণ দেখো এই সিটা কিন্তু 0 আর 100-র মধ্যেকার একটা মান, এফটা কিন্তু 32 আর 212-র মাঝখানের একটা মান, আর কে কিন্তু 273 আর 373-এর মাঝখানের একটা মান। অর্থাৎ কোনোদিন এই মান তিনটা সমান হবে না, যদিও এই তিনটা মানের তাৎপর্য এক। অর্থাৎ এই সি টেম্পারেচারটা যে পরিমাণ অনুভূতি, যে ঠান্ডা গরমের অনুভূতি দিবে, এফও তাই দিবে, কেও তাই দিবে, কিন্তু মানগুলো আলাদা হবে। এখন দেখো আমরা যেটা করব, এখন বলো তো এই পারদের যে দৈর্ঘ্যটা আর এই পারদের যে দৈর্ঘ্যটা আর এই পারদের দৈর্ঘ্যটা সমান না? সমান। আবার দেখো এই যে এখান থেকে এই পারদের যে দৈর্ঘ্যটা, এখান থেকে এই পারদের যে দৈর্ঘ্যটা, এখান থেকে এই পারদের যে দৈর্ঘ্যটা সমান কিনা। মানে পারদ যখন সিতে ছিল তখন পারদের দৈর্ঘ্য এটা কত? C-0। আর পারদ যখন 100-তে ছিল তখন পারদের দৈর্ঘ্য কত? এটা কত হবে? 100-0। আমি এটার অনুপাত করলাম, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটার অনুপাত করলাম। আবার এই ফারেনহাইট স্কেলে বলো তো পারদ যখন এখানে ছিল তখন এই যে এই দৈর্ঘ্যটা কত হবে? F-32। আর যখন পারদ এখানে থাকবে তখন পারদের দৈর্ঘ্য কত হবে? 212-32। আবার কেলভিন স্কেল অনুযায়ী এই পারদটুকুর দৈর্ঘ্য কত? K-273। আর পারদ যখন এখানে থাকবে তখন দৈর্ঘ্য কত? 373-273। তো এই যে এই পারদের দৈর্ঘ্য, এই পারদের দৈর্ঘ্য আর এই পারদের দৈর্ঘ্য সমান, তাহলে সমান হলে এই অনুপাতগুলো কি হবে? অনুপাতগুলো হবে সমান। তাহলে এই সূত্রটাকে আমরা কিসের সাথে ব্যবহার করব? এই সূত্রটাকে আমরা ব্যবহার করব তাপমাত্রা রূপান্তরের ক্ষেত্রে। তবে এটাকে আমরা আরেকটু সুন্দর করে সাজাবো, আর একটু ক্যালকুলেশন করব। দেখো C/100, F-32 এটা হবে 180, আর K-273 এটা হবে 100। তো নিচে 100, 180, 100 এগুলো রাখার দরকার নাই, 20 দিয়ে যদি ভাগ করে দাও, C/5, F-32/9, K-273/5। ঠিক আছে? তো এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু একটা ইউনিটকে বা একটা স্কেল থেকে আরেকটা স্কেলে রূপান্তর করতে পারবো। সেলসিয়াসকে ফারেনহাইট বানাতে পারবো। তখন আমরা সেলসিয়াসকে ফারেনহাইট বানানোর দরকার হলে এই দুটো সমান ধরবো। ফারেনহাইটকে কেলভিন বানাতে পারবো, তাহলে এই দুটো সমান ধরে ফারেনহাইট বসাই দিলে কেলভিন পাবো, কেলভিন বসাই দিলে ফারেনহাইট পাবো। এইভাবে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো। ঠিক আছে? তো এবার দেখো আমরা তাহলে সূত্র কি পেলাম? C/5 = F-32/9, K-273/5। এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করব তাপমাত্রাকে যদি রূপান্তর করতে হয়, তাপমাত্রাকে যদি রূপান্তর করা লাগে।
তাপমাত্রাকে রূপান্তর করার ক্ষেত্রে, তাপমাত্রাকে রূপান্তর এক স্কেল থেকে আরেক স্কেলে রূপান্তর করার ক্ষেত্রে। ওকে, কিন্তু দেখো আমরা যদি এই সূত্রটা লিখে যে সি এর জায়গায় লিখব ডেল্টা সি, এটা পরিবর্তন, সেলসিয়াসের পরিবর্তন, ডেল্টা সি বাই 5, এফ এর জায়গায় লিখব ডেল্টা এফ বাই 9, কে এর জায়গায় লিখব ডেল্টা কে বাই 5। এই সূত্রটা তোমরা একটু লিখে রাখবা, এটা মাঝে মাঝে দরকার হবে। এই সূত্রটা আমরা ব্যবহার করব তাপমাত্রার পার্থক্যকে রূপান্তর করার ক্ষেত্রে। ভালো করে বুঝো, কিন্তু এই সূত্রটা ইউজ হবে তাপমাত্রাকে রূপান্তরের ক্ষেত্রে। ধরো আমি বললাম যে একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইটে কত, তখন এই সূত্র হবে। কিন্তু আমি যদি বলি একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলো, তাহলে ফারেনহাইট স্কেলে সেই পরিবর্তনটা কত, তখন এই সূত্র ব্যবহার হবে। অর্থাৎ সরাসরি তাপমাত্রাকে কনভার্টের ক্ষেত্রে এই সূত্র, আর তাপমাত্রার পরিবর্তনকে, তাপমাত্রার বৃদ্ধিকে বা তাপমাত্রার হ্রাসকে কনভার্টের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হবে। তো সবাই বুঝতে পারছো? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, সেলসিয়াস টু কেলভিন, সেলসিয়াস টু কেলভিনের রূপান্তরের ক্ষেত্রে কিন্তু আমাদের এত সূত্র ভাই লাগবে না, বুঝছো? এত সূত্র লাগবে না। ধরো সেলসিয়াস থেকে কেলভিন যদি করতে চাই, তাহলে আমি কিন্তু দেখো এই সি বাই 5 এর অংশ আর কে মাইনাস 273 বাই 5 এর অংশটা যদি নেই, তো দুই পাশে 5 5 কেটে যাচ্ছে, তাই না? সি সমান কিন্তু কে মাইনাস 273 বা কে সমান কিন্তু সি প্লাস 273। এর মানে কি? মানে তাপমাত্রা যদি সেলসিয়াসে থাকে 273 যোগ করলে কেলভিন হয়ে যাবে, আর যদি কেলভিনে থাকে 273 বাদ দিলে সেলসিয়াস হয়ে যাবে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিন করার জন্য আমার কোনো সূত্র, এইসব সূত্র আমাদের দরকার নাই। সরাসরি সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিন হয়ে যাবে, আর কেলভিন থেকে 273 বাদ দিলেই সেলসিয়াস হয়ে যাবে। তার মানে তোমাকে যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 283 কেলভিন। যদি বলে 20 ডিগ্রি সেলসিয়াস, 293 কেলভিন। যদি বলে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 303 কেলভিন। 273 যোগ করলেই হবে। আর সেলসিয়াস টু কেলভিনের যে পরিবর্তনটা, দেখো পরিবর্তনটার ক্ষেত্রে একটু চিন্তা করো। সেলসিয়াসের পরিবর্তনের ডেল সি বাই 5, কেলভিনের পরিবর্তনের অংশ হচ্ছে ডেল কে বাই 5। দেখো 5 5 কেটে গেলে কি হচ্ছে, ডেল্টা সি ইকুয়াল ডেল্টা কে। এর মানে কি? তার মানে পার্থক্যের দিক থেকে সেলসিয়াস এবং কেলভিন সমান। সেলসিয়াসে তাপমাত্রা যেটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, কেলভিনে ওইটুকুই বৃদ্ধি পাবে। বুঝছো? বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। কি বলছি? সেলসিয়াসে তাপমাত্রা যেটুকু বৃদ্ধি পায়, কেলভিনেও ওইটুকুই বৃদ্ধি পাবে। ধরো বললাম যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন বলো তো 10 ডিগ্রি সেলসিয়াস মানে কি? মানে 283 কেলভিন। 273 যোগ করলে কেলভিন হয়। আর 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 293 কেলভিন। তাহলে বলো তো কেলভিনে পরিবর্তনটা কত? দেখো 10 কেলভিন। তার মানে পার্থক্যের দিক থেকে সেলসিয়াস যা, কেলভিনও তাই। পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ওটাই 10 ডিগ্রি কেলভিন। পার্থক্যকে কিন্তু তুমি কেলভিনে কনভার্ট করার সময় 273 যোগ করা যাবে না। তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে যা, কেলভিনেও তাই হবে। তাহলে আমরা সম্পর্কগুলো দেখলাম। এর পরের ক্লাসে আমরা এই তাপমাত্রার স্কেল কনভার্ট, এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়া, এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব।